বাংলাদেশে যারা প্রবাসী তাদেরকে দিয়ে আমরা সবকিছু পাই। আজকে বাংলাদেশ টিকে আছে, আমাদের ইকোনমি টিকে আছে। এর একটা কারণও যদি বলি, আলহামদুলিল্লাহ আপনারা প্রবাসীরা। কারণ আপনাদের পাঠানো রেমিটেন্স দিয়ে আমাদের রিজার্ভ, আমাদের সবকিছু। আপনাদের প্রাপ্তি হচ্ছে আপনারা পরিবার হারান। কারো স্ত্রী চলে যায়, স্বামী চলে যায়। অনেক টাকা ব্যয় করেন এবং সেগুলোও হারান। তারপরে আপনারা হারান দেহ। সো আপনাদের এই এত হারানোর ভিড়ে আমার মনে হয়েছে আপনাদের প্রাপ্তি নিয়ে একটু কথা বলা উচিত। আপনাদেরকে একটু রেডি করা উচিত। এটা আমি প্রয়াস জারি রাখবো। আজকে শুরু করব, তারপর এটা কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাইয়েরা কেমন আছেন? আপনাদের অনেক দিনের আবদার আপনাদেরকে নিয়ে একটা গাইডলাইন ভিডিও বানানো। ১ম এই আমরা শুরু করব প্রবাসী হওয়া নিয়ে। আমার ১ম কথা হচ্ছে আপনি আজকের এই আলোচনা থেকে কেউ অফেন্সিভ হবেন না যে আমি প্রবাসী হওয়ার বিরুদ্ধে। আমি প্রবাসী হওয়ার পক্ষে। ধরেন আমাদের ১০ জন প্রবাসী মিলে যা আয় করে আপনাদের এই প্রবাসী যারা আছেন, তারা কি দেখতে পান আপনাদের চোখের সামনে আপনারা যা আয় করেন, গিয়ে খান হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ৩ জন ইন্ডিয়ান ওয়েটার আর একজন মালিক মিলে আপনাদের সবার টাকাগুলা নিয়ে যাচ্ছে। আপনার কিন্তু রেস্টুরেন্ট নাই। আপনি শুধু কাজ করেন লেবার হিসেবে বা অন্য কোনো শ্রম দেন, দিয়ে টাকাগুলো দিয়ে আসেন রেস্টুরেন্টে। কেন আপনার একটা রেস্টুরেন্ট থাকে না? আচ্ছা, আপনি রেস্টুরেন্টটা যদি করেও ফেলতে পারেন কোনোভাবে, সুপার শপ মানে আপনি আসার সময় সবচাইতে বেশি খরচ যেখানে করেন, বিভিন্ন রকম সুপার শপে, সবগুলো সুপার শপের মালিক একটাও কি বাঙালি? একটাও কি আপনার দেশের? সবগুলো টাকা ব্যয় করে দিয়ে আসেন আপনি অন্য কোনো দেশের আরেকজন প্রবাসীর পকেটে। আপনার যে ট্রিটমেন্ট লাগে বিদেশে, সমস্ত ডাক্তার হচ্ছে বেশিরভাগ ভিন্ন দেশের। সমস্ত হসপিটালগুলো অন্য কোনো দেশের প্রাইভেট এন্টারপ্রাইজ। মানে আপনার যেকোনো রকমের বুদ্ধিবৃত্তিক কাজ যেটা একটু বুদ্ধি লাগে, একটু আয়োজন লাগে, এটা সব হচ্ছে অন্য প্রবাসীরা করছে। স্বর্ণের দোকানগুলোও সব অন্য প্রবাসী, অন্য ব্র্যান্ডের। আপনি যেখানে একটু বেশি ব্যয় করতে যান বিদেশেই, সেটা অন্য কারো। তার মানে কি? আপনি প্রবাসে গিয়ে অল্প মানুষ গিয়ে যদি বেশি আয় করতে পারত, তাহলে আমার ১০ জন লেবার জোর করে পাঠানোর দরকার ছিল না। এই লেবারের দরকার নাই, দরকার আছে। তাহলে আমার কোত্থেকে আসবে এই লেবার? এই লেবার এই আফ্রিকা থেকে আসবে। এই লেবার মায়ানমার থেকে আসবে। এই লেবার আমার পাশাপাশি যত দেশ আছে ভারত থেকে যাবে। স্কিলড হব আমি, আমি ফোরম্যান হব এট লিস্ট। আমি ভাষা শিখবো, আমি কমিউনিকেট করব অন্যের সাথে। প্রবাসী হওয়ার শুরুতেই আপনার কিছু কাজ আছে। নাম্বার 1 আপনি যে দেশে যাবেন, এদেশের ভাষা আপনি যতটুকু পারেন না শিখে যাবেন না। অর্থাৎ প্রাইমারি লেভেলটা আপনি অবশ্যই শিখে যাবেন। ২ নাম্বার আপনি গিয়ে যা করবেন আগে থেকে ডিটারমাইন্ড থাকবেন যে আমি ওই দেশে যাচ্ছি। এখানে হচ্ছে ক্লিনারের অভাব। তাহলে আপনি আগে থেকেই ভাষা শিখবেন এবং ক্লিনিং প্রসিডিউর জানবেন। আপনি ক্লিনার ভিসাও যদি হয়, আপনি এমনভাবে ক্লিনিংটা শিখবেন ওখানে গিয়ে আপনার ভাষা এবং একটু দক্ষতা মিলিয়ে আপনি ক্লিনারদের ফোরম্যান হয়ে যাবেন। আপনি একটু বেশি টাকা আয় করবেন। তাহলে আপনার ১ম কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন শেখা। ২য় হচ্ছে স্কিলটাকে টার্গেট করে একটু প্র্যাকটিস করা। ৩য় হচ্ছে আপনি যদি চান ওই অংশটাতে আপনি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন ১ম দিন থেকে। আপনি বিদেশে গেলেন, আপনি একদম ক্লিনার ভিসায় গেলেন, আপনি একদম লেবার ভিসায় গেলেন। গিয়ে আপনি ওই বিজনেসের মধ্যে কি নলেজ আছে, এই যে আপনি একজন লেবার হিসেবে স্টার্ট করলেন, এটা কিভাবে অন্য লেবাররা ওয়ার্ক করে, কি বিজনেস মডেলে আপনি পেমেন্ট পান, আপনার এখানে প্রফিটটা কোথায় বানাচ্ছে সে, আপনার সাথে তার কি রিলেশন। আপনি দেখেন যে লেবার সাপ্লাই কোম্পানি করে ফেলতে পারবেন আপনি একটা, যে দেশেই থাকেন। আপনি দেখবেন যে আপনি একটা কনস্ট্রাকশন কোম্পানি করে ফেলতে পারবেন লেবার থেকে। সম্ভব। মানে আপনার ১ম কাজ যদি বলি দেশে থাকতে ভাষা শেখা, কমিউনিকেশন শেখা। ২য় কাজ যদি বলি এট লিস্ট মিনিমাম আপনার ওই যে ফোকাসড হয়ে আপনি যাবেন, যেই কাজটায় যাবেন সেটার একটু ট্রেনিংটা পারফেক্টলি নিয়ে নেওয়া। ৩ নাম্বারেই কিন্তু আপনি যখনই ওই বিজনেসের ভিতরে ঢুকবেন এমপ্লয়ি হিসেবে, লেবার হিসেবে, আপনার উচিত হচ্ছে ওই বিজনেস মডেলটা প্রতিদিন শিখতে থাকা, মনোযোগ দেওয়া। কতটুকু বড় কোম্পানিগুলো আর কোন স্টেপ নিচ্ছে নলেজ গেদার করতে চেষ্টা করা। আমি এমন আমার রিলেটিভদেরকে চিনি, বেশিরভাগই বিদেশে গিয়েছে আমি বলব ব্যর্থ। কিভাবে? কারো সন্তান মানুষ হয় নাই। তিনি টাকা কামাই করছেন, এসে দেখেন যে সন্তান একটাও ঠিক নাই। কারো হচ্ছে প্রবাস থেকে এসে দেখলেন যে টাকা নিয়ে আসছেন দোকান-টোকান দিয়ে শুরু করছেন। জমি-জমা যা কিনছিলেন ওগুলো এখন বিক্রি করে দিছেন, দোকানে লস খাইছেন। শেষ বয়সে কোনরকম তার জীবনটা চলতেছে। ছেলে-মেয়ে কিছুটা স্টেবল হইছিল, সেটা দিয়ে কোনরকম তিনি এগুয়ে যাচ্ছেন আরকি তার জীবন শেষের দিকে। কেউ হচ্ছে ধরেন মানে আমি বললাম যে ফ্যামিলি হারায় ফেলছেন। কেউ হচ্ছে তার দাঁত পড়ে গেছে, হাত ভেঙে গেছে, পা ল্যাংড়া হয়ে গেছে। এই অবস্থায় আছেন, কোনরকম ওখানে কাজ করেন। প্রত্যেকের প্রবলেমটা কি জানেন? তিনি ননস্টপ একটা জায়গায় তিনি আটকে ছিলেন। কোনো ডেভেলপমেন্ট করেন নাই। তিনি গেছেন তো গেছেন, ভাষা শিখেন নাই কোনোদিন।
কোনোদিন স্কিল নিয়ে চর্চা করেন নাই। কোনোদিন একটু লেবার থেকে ফোরম্যান হবেন, একটু আরাম করবেন, একটু এক্সট্রা কাজ শিখবেন, একটু ইম্পোর্টেন্ট কাজ ডিল করা শিখবেন। তিনি গেছেন একদম পড়েই আছেন। ব্রেইনটাকে একটু নিজের জায়গা থেকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করেন নাই এবং আরো বেটার কিছুতে ইনভলভ হওয়ার চেষ্টা করেন নাই। সো এই যে ১ম যে ব্যাপারটা প্রবাসী হওয়ার আগে, প্রবাসী হওয়ার সময় যে মাইন্ডসেটটা, এই জায়গাটায় আমার হচ্ছে ১ম আপনাদের ব্যাপারে মেসেজ। আপনাদের ১ম করণীয় হচ্ছে এই জায়গাটা ঠিক করা। প্রবাসী তো আমরা হব। হওয়ার আগেই আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেটা খেয়াল রাখলে আমি একজন প্রবাসী হয়েও সফল হওয়ার সুযোগ আছে। এই মিনিমাম ২-৩ টা স্টেপ যদি আমি ফলো করতে পারি, যেগুলো আমরা এখন আলোচনা করব, তাহলে আমি এট লিস্ট একজন ভালো প্রবাসী হিসেবে, একজন সফল মানুষ হিসেবে, প্রবাসী এবং সফল হিসেবে আমি যাত্রা করতে পারবো। আমি আমার শুরুটা করতে পারবো। আসেন আমি তো প্রবাসী হয়ে গেছি। আমি তো বিদেশে আসছি। আমি এখন খুব মনোযোগী একজন শ্রোতা, মনোযোগী একজন আমি কর্মী, দক্ষ আমি কর্মী। আমি ভাষা জানি। আমি এখন আরো ভাষা শিখতেছি, আরো মনোযোগ শিখতেছি, আরো কমিউনিকেশন বাড়াচ্ছি। আমি এখন প্রতিদিন নিজেকে আপডেট করছি এবং এজ এ প্রবাসী হিসেবে আছি। আমার এখন করণীয় কি? আমি তো সারা জীবন প্রবাসী থাকবো না। আমি দেশে ফিরে যেতে চাই। আমার একটা আইডেন্টিটি চাই। আমার অর্থ অনেক হবে। কিন্তু আমার আইডেন্টিটি কোথায় যাবে? আমার সম্মান কোথায় যাবে? আমি সমাজে কোন স্তরে থাকবো? আমার ছেলেমেয়েরা কিভাবে আমার সাথে কানেক্টেড থাকবে? ফ্যামিলি কিভাবে কানেক্টেড থাকবে, তাই না? এর অনেক কিছুর পাওয়ার আছে জীবনে। শুধু টাকাটাই শেষ না। এই জায়গাটায় করণীয় কি? এই জায়গাটায় ১ম করণীয় হচ্ছে আপনি যে দেশে আছেন, সেই দেশে আপনি তো পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে আপনি তো চোখ কান খোলা রাখলেন। খোলা রাখার পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে আপনি হয় প্রতি বছর এট লিস্ট একবার দেশে যাওয়ার মতো অবস্থায় দ্রুত যাবেন, অথবা আপনার ফুল ফ্যামিলিকে আপনি বিদেশে নিয়ে আসার চেষ্টা করবেন। সো গোল সেট করে ফেলেন। নাম্বার 1 যে আমি হয় প্রতি বছর একবার দেশে যাবো, ১-২ মাস থাকবো, ফ্যামিলি গুছাবো, লার্নিং প্রসেস এনশিওর করব এবং প্রচুর কানেক্টেড থাকবো রিলেশনশিপ গুলো যেগুলো হারায় আমরা প্রবাসে থাকলে, সেই হারানোর জায়গাগুলোকে রিভাইভ করে রাখবো সবসময়। কেন? এটা কি কাজে লাগবে? আসতেছি আমি পরে। অথবা আমি বিদেশেই সেট হয়ে যাবো, আরো পারফেক্টলি সেট হবো, ফ্যামিলিটাকেই নিয়ে আসবো, এখানে তাদেরকে একসাথে মানুষ করব। ১ম টা বেশি সহজ। সবার ক্ষেত্রে এটা করা উচিত। কি লাভ এটা করলে এটা একটু আলোচনা করি। ধরেন এই যে আপনি গোল সেট করে ফেললেন, হয় আপনি বিদেশ থেকে ঘন মানে বছরে এট লিস্ট ১ বার আসবেন, ২-৩ মাস থাকবেন, ১ মাস থাকবেন, ২ মাস থাকবেন এট লিস্ট। থেকে আপনি পুরো পরিবারকে কানেক্ট রাখবেন। এটা হচ্ছে আপনার স্ত্রীকে কানেক্ট রাখা, আপনার বাচ্চা-কাচ্চাকে কানেক্ট রাখা, পড়াশোনা করছে কিনা দেখা, আপনার দেশে এখন কি ট্রেন্ড চলতেছে, কোথায় বিজনেস হচ্ছে, কোথায় একটু জমি কিনলে কমিউনিকেশন ডেভেলপড হইলে এটার দাম ডাবল ৪ গুণ হয়ে যাবে। কোথায় একটা কমার্শিয়াল জায়গায় ইনভেস্ট করলে আপনি কোন বিজনেসটা শিখতেছেন, ওটার সাথে কানেক্টেড করে দেশে এসে বিজনেস স্টার্ট করা যাবে। সো এই যে স্টাডিতে আপনি পুরো সময়টা কাটাইলেন, ফ্যামিলিকে রিভাইভ করলেন, রিলেশনশিপ গুলা রিভাইভ করলেন, এটা এক ধরনের কাজ। আরেকটা হচ্ছে না আমি বিদেশেই থেকে যাবো। এটা একটু টাফ কিন্তু মানে আপনি চাইলেই পারেন এবং এমন অনেক দেশ আছে যেটা অনেক সহজ করে দিচ্ছে দিন। ১ম এ লেবার ছিল না কে? আপনি বাংলাদেশে খুব কম ব্যবসায়ী দেখবেন যারা ছোট্ট থেকে শুরু করে নাই। তো সবাই লেবার ছিল বা স্কিলড একটা জায়গায় গেছে। স্কিলড লেবার হোক আর আনস্কিলড লেবার হোক, একটু ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে, কমিউনিকেশন বুঝতে পারছে, মিশতে পারছে মানুষের সাথে, সে কিন্তু বিদেশে সেট হওয়ার মতো করে অবস্থায় চলে গেছে। এমন অনেক আমেরিকান দেখবেন, এটা বলা ঠিক না, আমি এতক্ষণ এটার বিরুদ্ধে বলেছি। তাও বলছি বোঝানোর জন্য যে আপনি আমেরিকায় গেলে এমন পাবেন যে সে সিলেটি ভাষায় এবং নোয়াখাইল্যা ভাষায় বা যে তার লোকাল ভাষায় কথা বলতে পারে। ওই ভাষা থেকে সে বাংলা পর্যন্ত শিখে না এবং ইংলিশ তো পারেই না। সে ৫০ বছর আমেরিকায় থাকে। এইটুক নলেজ দিয়ে সে সেটেল হয়ে গেছে। যে আপনি যদি একটু আরেকটু ইংলিশ পারতেন, তাহলে আপনি কত সহজে সেটেল হতে পারবেন। সো তাইলে কি হইলো? আপনার পুরো পরিবারটা ধ্বংস হইল না। আপনার ফ্যামিলি নিয়ে আপনি বিদেশে সেট হয়ে গেলেন, অথবা ওই যে বললাম আপনি দেশে সেট হওয়ার জন্য প্রতিদিন প্ল্যান করলেন। ১ম কাজ আপনি বিদেশে পৌঁছে যাওয়ার পরে আপনার হচ্ছে গোল সেট করে ফেলা যে আপনি কি করবেন? ১০ বছর বিদেশ করবেন, ২০ বছর বিদেশ করবেন। আচ্ছা ২০ বছর বিদেশ করলে প্রবাসে থাকলে আপনি তারপর কি করবেন? দেশে থাকবেন না প্রবাসেই থাকবেন? দেন ওই টার্গেট অনুযায়ী কাজ করা। ধরুন আপনি বলতে পারেন, "ভাই আমি গেছি হচ্ছে ৳৫০,০০০ র এমপ্লয়ি হিসেবে। আমি এখানে ৳২০,০০০ খরচ হয়ে যায়, ৳৩০,০০০ দেশে পাঠাতে পারি। আমি আবার কখন ব্যবসার প্ল্যান করব আর কখন করব?" ভাই কারো জীবন একরকম থাকে না। আপনি জানেন আপনি যেখানে থাইকা এই হতাশা প্রকাশ করতেছেন, ওই একই পেশায়, একই ভিসায়, একই স্টাইলে একজন বিদেশে গেছিল, সে আপনারে এখন নিয়ে গেছে। আপনি খোঁজ নেন। সেই আপনারে নিয়ে গেছে। কেন পারছে সে আপনি পারেন নাই? কেন আপনার এটুকু নলেজ হয় না? আপনি যত চেষ্টাই করেন, আপনি নিজেকে দোষ দিতে পারবেন। ওই যে কপালের দোষ বলতে পারবেন, কিন্তু আসলে আপনার দোষ। সব দোষ আপনার। আপনি চেষ্টা করেন নাই। আপনি জীবনটাকে মনে করছেন যে আচ্ছা আমি তো এনাফ আর্ন করে ফেলছি, আর দরকার নাই।
খুব ভালো, সমস্যা নাই। আপনি যদি এনাফ আর্ন করে ফেলেন আর দরকার না হয় এটাও খারাপ না। কিন্তু সেক্ষেত্রে আপনি এট লিস্ট দেশে প্রতি বছর আসার মতো অবস্থা থাকতে হবে। আপনি সেটা এসে আপনি ট্রাই করতে পারেন। বা বিদেশের বাস্তবতা আপনি বুঝবেন না। এখানে তো এটা হয় না, সেটা হয় না। ওকে ফাইন। আপনি যদি বিয়ে না করেন, আপনি যদি ফ্যামিলির সাথে ঐরকম কানেক্টেড না হন, তাহলে আপনি অবশ্যই ৩-৪ বছর থেকে গুছিয়ে মোটামুটি তারপরে দেশে এসে বিয়ে-শাদী করে আরেকটু ইজি হয়ে আপনি তারপরে বিয়েটা করতে পারেন। কিন্তু যদি আপনি বিয়ে-শাদী করে থাকেন, সবকিছু করে থাকেন এবং আপনার দ্বারা এই লাইফ লিড করা সম্ভব না, আপনি বিদেশে যায়েন না ভাই। আপনি দেশে থাকেন। আপনার দ্বারা সম্ভব চাইলেই গরু পালন করে ওই টাকা ইনকাম করা। যেই টাকা ইনকাম করলে আপনি বিদেশেই থাকতে হবে সারা জীবন। দেশে আসতে পারবেন না এবং কোনোভাবেই ফ্যামিলি সন্তানের মুখ দেখতে পারবেন না এবং কোনোভাবেই আপনি এই দেশে সেটেল হওয়ার মতো প্ল্যান করতে পারবেন না। আপনি নিয়মিত বাচ্চা-কাচ্চা ফ্যামিলি দেখাশোনা করার মতো একটু সময় পাবেন না, একটু ফুরসতও পাবেন না। তার মানে এটা দেশে থাকাই ভালো। ওইগুলা সব পাবেন। ইনকাম না হয় একটু কম হবে। কারণ আপনি ওইটুক বাড়তি ইনকাম করতে পারতেছেন না বিদেশে বসে থেকে লাভটা কি? তাহলে আপনি একটু বুঝে শুনে যান। স্টেপটা একটু বুঝে শুনে নেন। যাতে আপনার এই যে যাওয়ার পরে আপনি যে স্টার্ট করলেন, এই স্টার্টটা সহজ হয়। নাহলে আপনার পুরো ব্যাপারটাই আবার বৃথা হয়ে যাবে। সো আপনি যখন প্রবাসে চলে আসছেন, আপনি এখন খুব যে স্টেপগুলা বললাম ১ম দিকে নিয়ে ফেললেন। এখন আপনার ২য় স্টেপটা কি হবে? ২য় স্টেপ হচ্ছে বন্ধু নির্বাচন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আল্লাহর রহমত আমার মিডল ইস্ট থেকে শুরু করে প্রায় ৩০-৪০ টা দেশে ভ্রমণ করার সুযোগ হয়েছে এই জীবনে। যেই পরিমাণ দেশ আমি ঘুরেছি, যেই পরিমাণ প্রবাসী আমি দেখেছি, আমি একটা জিনিস শিখেছি, প্রবাসীরা অনেক বেশি ওয়েস্ট করে ফান্ড। এটা আমি না বলে পারছি না। এটা অবিশ্বাস্য লেভেলের। আমি অনেক প্রবাসীকে দেখেছি ক্লাবে গিয়ে টাকা উড়ায় ফেলে। বাড়িতে টাকা পাঠানোর টাকা থাকে না। বাচ্চাদের সাথে টাকা পাঠানোর টাকা থাকে না। দেশে আসার টাকা থাকে না। নিয়মিত ফ্যামিলির সাথে টাইম দেওয়ার মতো বা বিদেশে ছুটি কাটানোর মতো টাইম থাকে না। বউ-বাচ্চা নিয়ে বিদেশে রাখতে চায় না। কিন্তু সে জুয়া খেলে, ক্লাবে যায়, নারীদের সাথে সময় কাটায় এবং আজে-বাজেভাবে সে তার রক্ত পানি করা টাকা দিয়ে টাকা উড়ায়, নষ্ট করে। এবং কোন রকমভাবেই সে কনস্ট্রাকটিভ কিছু না করে ডিস্ট্রাকটিভ কাজ করতে থাকে। এবং এটার জন্য প্রধান দায়ী হচ্ছে তার বন্ধু। ২ ধরনের বন্ধু হইতে পারে আপনার বিদেশেও, বাংলাদেশের মতোই। এটা যে দেশের হোক, চাইনিজ হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, যেকোনো দেশের আপনি যে দেশে আছেন, মিশরি হোক, আরাবিয়ান হোক, আপনার ওই বন্ধুটা হইতে হবে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, ভালোর দিকে নিয়ে যাবে আপনাকে। আপনি অনেক বেশি বাঙালিদের সাথে থাকলেন, যাদের প্রত্যেকটার চরিত্র খাটাসের চেয়েও খারাপ। আপনাকে নিয়ে প্রচন্ড রকমের মানে ডিস্টার্বিং ক্যারেক্টার। হ্যাঁ, এটা তো করতেই হবে। বিদেশে আসছি, এত কষ্ট করে একটু উড়াই। তারপরে সমস্ত কিছু হারায়া আপনি দেশে আসবেন। নিঃস্ব হইয়া দেশের জমি-জমা বিক্রি কইরা গেছেন, আইসা আরো জমি-জমা বিক্রি করবেন। আপনার পূর্বপুরুষের কামানো অর্থ ২-৩ রকমের মৌজ-মাস্তি করলেন। বিদেশে যাওয়াটা আপনার কাছে মৌজ-মাস্তি হইলো। শেষ পর্যন্ত কিছুই হইল না। সো এই যে বন্ধু নির্বাচন, এইটার ব্যাপারে আপনি চমৎকারভাবে যদি খেয়াল না রাখেন, এক্সট্রিমলি যদি আপনি সতর্ক না থাকেন, তাহলে আপনার কিন্তু খুব বড় রকমের বিপদ আছে। সো বন্ধু নির্বাচনে আপনি কোন রকম ছাড় দিবেন না। ভালো মানুষ, উদ্যমী মানুষ, জ্ঞানী মানুষ যার কাছে থাকলে বন্ধু নির্বাচন প্রয়োজনে এমন বন্ধু বানান যে অনেক যোগ্য, অনেক কোয়ালিটি আছে তার। লাগলে তারে চা বানায়া দিয়া তার সাথে তার ফুট ফরমায়েশ খাইটা, তারে কিছু লেইখা দিয়া, তারে কিছু হিসাব কইরা দিয়া, তারে কিছু ফ্রি অফ কস্ট কিছু উপকার কইরা দিয়া, তার মাথা টিপা দিয়া হইলেও আপনি তার সাথে থাকেন কিছুদিন। তাকে শিখেন কেমনে সে বিদেশে গেল, কেমনে সে সেটেল হইলো, কেমনে সে সফল হইলো, ওই রাস্তায় থাকেন। দেখবেন আপনি সফল হবেন। ৩ নাম্বার হচ্ছে আপনার তো অর্থগুলো ব্যয় করতে হবে এবং প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। সো আপনি যখন রেমিটেন্স গুলো পাঠাচ্ছেন, আপনি যার কাছেই টাকাটা পাঠান, আপনার বাবার কাছে পাঠান, মার কাছে পাঠান, স্ত্রীর কাছে পাঠান, ভাইয়ের কাছে পাঠান, যার কাছেই পাঠান, আপনি কক্ষনো পুরো টাকাটা এক ভাগে পাঠাবেন না। অর্থাৎ আপনি ২ টা ভাগ করে নিবেন। একটা ফান্ড হচ্ছে আপনার ফ্যামিলি নিডস, যেটা আপনি সবার জন্য করবেন, খরচ করবেন। এটা আল্লাহ তাআলা বারাকা দিবে। আপনাকে আরো বেশি আয় করার সুযোগ করে দিবে। ২ নাম্বার হচ্ছে আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন। সেটা আপনি পাঠান বা নিজের কাছে রাখেন বা অন্য কোনো ওয়েতে। যেই ইনভেস্টমেন্ট প্ল্যানটা আবার এমন না যে বাবার নামে আপনি বিদেশ আছেন, বাবার নামে জমি কিনছেন, সেই জমি আপনার আর নাই। ভাইয়ের নামে জমি কিনছেন, সেই জমি আপনি আর ফেরত পাচ্ছেন না। এরকম না। যেই প্ল্যানটা করলে আপনার ১ম দিন থেকেই সেভিংস হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যদি চান ১ম দিন থেকেই সম্ভব। ১ম দিন থেকে সম্ভব। আপনার কাছে আ ৳৩০,০০০ আছে। আপনি চাইলেই ৳২,০০০ করে চিন্তা করতে পারেন, ৳৫,০০০ করে চিন্তা করতে পারেন এবং এটা খুব কঠিন কিছু না এবং এটা একসময় ৳৩,০০,০০০ হলে আপনি অটোমেটিক ৳৩০,০০০ জমাতে পারবেন ৳৫০,০০০ জমাইতে পারবেন। সো আর্লি আপনার এটা থিংক করতে হবে যে আপনি ১ম এ ইচ্ছামত খরচ করলেন, অগোছালো টাকা পাঠাইলেন, ও যার নামে যা ইচ্ছা করলেন।
সবাইরে দিল খোলা হয়ে সব করতে থাকলেন, আপনার জীবন, আপনার পরিবার এবং আপনার একান্ত যে সন্তান-সন্ততি তারা কিন্তু যেকোনো সময় ঝুঁকিতে পড়ে যাবে। এবং আপনিও যে একটা কিছু স্টার্ট করবেন, সেটা করার সাহস পাবেন না। আপনি সারা বলবেন যে বিদেশ কেটেই আমার জীবন চলে গেল। কিন্তু এটা করা ঠিক হবে না। আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট, ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যেটা, ব্যক্তিগত অর্থনৈতিক পরিকল্পনা যেটা আপনার, সেটাকে ১ম দিন থেকেই আপনার নিয়ে নিতে হবে। সো বন্ধু নির্বাচন, ব্যক্তিগত অর্থনৈতিক পরিকল্পনা সব ঠিক থাকলে আপনি অভিজ্ঞতাগুলো অর্জন করতে থাকেন যে আপনি কোন ক্ষেত্রে কিভাবে নিজেকে সেট করবেন। যেই জায়গায় নিজেকে আপনি সেট করার জন্য চিন্তা করছেন, এই জায়গায় আপনি প্রতিদিন হাসল করতে থাকেন। প্রতিদিন ০.৫ ঘন্টা ভিডিও দেখেন আপনি ওইটা নিয়ে। YouTube দেখেন, আপনার Facebook দেখেন ওই রিলেটেড। আপনি হাবি-জাবি রিলস দেখতেছেন। মানে ঘন্টার পর ঘন্টা আপনার পুরো ব্রেইনটাও নষ্ট হচ্ছে, ওয়ার্কফোর্স নষ্ট হচ্ছে। বরং আপনি রিলেটেড জিনিস দেখেন। এই একই ডোপামিন, ট্রাকশন প্রসিডিউর, একই অ্যালগরিদম যেটাকে বলে, আপনি যা দেখেন তা বারবার দেখানোর প্রসিডিউরই আপনাকে আপনার কাজের জিনিসগুলো দেখাইতে থাকবে যদি আপনি ওভাবে চিন্তা করেন। মানে প্রতিনিয়ত নিজের ওই রিলেটেড ভিডিও দেখা, বই পড়া যদি সম্ভব হয়, বই না পড়া সম্ভব হলে ওই রিলেটেড যারা ব্যবসা করছে, সফল হইছে তাদের সাথে কথা বলা, তাদের সাথে আড্ডা দেয়া, দেশে আসলে ওই রিলেটেড কানেক্টিভিটি বাড়ানো এবং সেই অভিজ্ঞতা থেকে ছোট আকারে একবার শুরু করা। ধরেন আপনি বিদেশে কোনো আছেন, সৌদি আরবে আছেন। আপনি সৌদি আরবে কোনো মাল নিবেন, সৌদি আরবে কোনো দোকান দিবেন, সৌদি আরবে মাছের ব্যবসা করবেন, সৌদি আরবে আপনি সবজির ব্যবসা করবেন, সৌদি আরবে আপনি একটা যেকোনো কিছু আপনি একটা ব্যবসা প্ল্যান করেছেন বা দেশে প্ল্যান করেছেন। আপনি পুরো টাকা ইনভেস্ট করবেন না, নাম্বার 1। নাম্বার 2, আপনি পাইলট বেসিস স্টার্ট করবেন। আপনি ছোট্ট করে স্টার্ট করবেন। আপনি ভাষা জানেন না, দক্ষতা নাই, আপনি তো প্রশ্নই আসে না এগুলো করার। আপনি ভাষা এবং দক্ষতা এনশিওর করে ছোট্ট আকারে যখন স্টার্ট করবেন, তখন আপনি রিকভারি প্ল্যান রাখবেন যে আমি একবারে দেশে ৳৫০,০০,০০০ ইনভেস্ট করে অনেক বড় কিছু করে ফেলবো। একবারে টাকা জমাতে থাকবো। কোনো দরকার নাই। আপনার কাছে ৳৫,০০,০০০ জমছে, ৳৫,০০,০০০ দিয়ে দেশে একটা স্টার্ট করেন। সেই ৫,০০,০০০ থেকে পারলে ২,০০,০০০ বাদ দিয়ে ৩,০০,০০০ দিয়ে স্টার্ট করেন। দেখেন না কি করে। এবং আপনি এরকম করতে, করতে ২-৩ টা ট্রাই করতে, করতে ২ টা লোক পায়া যাবেন যে আপনার দেশে হোক, বিদেশে হোক খুবই বিশ্বস্ত, খুবই উদ্যমী, খুবই অনেস্ট, সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। যখন সে সবকিছু ঠিকঠাক পেয়ে গেলেন, তার সাথে শুরু করলেন, দেন আপনি আরেকটা সার্চিং এ থাকেন। এট লিস্ট ২ টা ভাগ করেন আপনার ইনভেস্টমেন্টকে। দেন আপনি দেশে হোক, বিদেশে হোক আপনি ২ টা পটে আপনার জিনিসপত্র রাখলেন। একসাথে ডুবে গেলেন না। প্রবাসীদের আরেকটা বড় ব্যাপার হচ্ছে তারা যেহেতু বিদেশ থাকে, তারা অনেক ২ রকমের হুজুগে থাকে। এক হচ্ছে দেশপ্রেম তাদের অনেক বেশি থাকে এবং ওই দেশপ্রেমের হুজুগে তারা অনেক ক্ষতি করে ফেলে। অনেক কিছু ব্যয় করে ফেলে। ২ নাম্বার হচ্ছে তাদের কিছু টাকা ক্যাশ থাকে যেটা দিয়ে তারা আ বাড়ির পাশে একটা জমি কিনতে চায় এবং জমিটা আননেসেসারি অনেক বড় একটা ইনভেস্টমেন্ট হয়ে যায় এবং আননেসেসারি অনেক বড় রকমের ব্যয় হয়ে যায় এবং সেখানে তাদের টাকা ওয়েস্ট হয়। সো প্রবাসী যখন ফেক আইডেন্টিটি বানাইতে গিয়ে অনেক টাকা ব্যয় করে অনেক ছোট্ট একটা অ্যাসেট কিনে, ধরেন গ্রামে ১% জমির দাম ৳১০,০০,০০০, ৳২০,০০,০০০ অথচ এটার কোনো রিটার্ন নাই। ৳১০,০০০ ও খাজনা নাই। মানুষ কিনতেছে ইচ্ছামত বা ২০% জমি কিনতেছে ৳২,০০,০০,০০০ দিয়ে, ৳১,০০,০০,০০০ দিয়ে। এর কোনো রিটার্ন নাই। এইটা আবার আরেক প্রবাসী এসে দাম বাড়ায়। সে কিনতে আইসা। কোনো একদিন বড় রকম একটা occurrence ঘটলো, ওই জমির দাম বেলুনের মতো ফুইসা যাবে। ৳১ ও রিটার্ন পাবেন না। এ ধরনের ইনভেস্টমেন্ট এ যাওয়া ঠিক হবে না। আপনি যান হচ্ছে বাজারে, যেখানে একটু সত্যিই দাম থাকবে বা একটা প্রোডাকশন হাব করা যাবে বা একটা ছোট ইন্ডাস্ট্রি করা যাবে, একটা খামার করা যাবে, একটু সস্তায় বেশি জমি কেনা যাবে। কারণ আপনি গ্রামের ১ কিলোমিটার ভেতরে একটু রাস্তা থাকলে, সেটা দিয়ে বরং একটা খামার করার সুযোগ থাকলে, সেখানে আপনি বরং ১০ একর জমি কেনার প্ল্যান করা উচিত। ৫ একর জমি কেনার প্ল্যান করা উচিত। ওই টাকায়, যে টাকা দিয়ে একটু ভালো জায়গায় বসতের পাশে মানুষের ফুটানি দেখানোর জন্য ১০% ২০% কিনলেন অনেক টাকা দিয়ে লাভ নাই। হুজুগে ইনভেস্টমেন্ট করা বাদ দিতে হবে। আরেকটা হচ্ছে হুজুগে ছুটতেছে, মানে দেশপ্রেম দেখাইতে গিয়ে অমুকরে খাওয়ায়, তমুকরে অঢেল, মানে কন্ট্রোল নাই। ডিসিশন নেয়, সময় পাস করে, ইচ্ছামতো আড্ডা দেয়। হ্যাঁ? এই দিনের পর দিন বন্ধু, আড্ডা, গান চলতেছে। হ্যাঁ? এইভাবে কিন্তু এই ২ টা জিনিস আপনার কন্ট্রোল করতে হবে, হুজুগ কন্ট্রোল করতে হবে। প্রবাসীরা অনেক কষ্ট করে, অনেক টাকা ইনকাম করে কিন্তু ওই যে নলেজটা ঠিক করে না রাখার কারণে, অ্যান্টিভাইরাস না দেওয়ার কারণে সহজেই তারা ভাইরাস আক্রান্ত হয়ে যায়। অ্যান্টিভাইরাস কি? আগে থেকে আপনার ব্রেইনে অনেক ইনফরমেশন ইনস্টল করেন। আগে থেকে অনেক কিছু জানেন। আগে থেকে নিজেকে কন্ট্রোল শিখেন, তাহলে আপনি হুজুগে ব্যয় করবেন না। হুজুগে ব্যয় করে আপনার সমস্ত কিছু নিঃস্ব করে ফেলবেন না। আপনি বুঝে শুনে ইনভেস্ট করবেন, বুঝে শুনে জমি কিনবেন, বুঝে শুনে একটা কমার্শিয়াল স্পেস এ যাবেন। আপনার জেলা শহরে ৳৫০,০০,০০০ দিয়ে একটা দোকান কিনে আপনি বলতে পারবেন আপনার এলাকার মানুষকে রিটার্ন কি? বরং আপনি যেখানে অনেক বেশি রিটার্ন সেরকম কিছুতে যান না।
বরং আপনি যেখানে না লং রান এ একটা বড় ব্যবসা স্টার্ট করা যাবে সেটাতে যান না। আমি বুঝাইতে পারছি আশা করি যে আপনি হুজুগে ডিসিশন নিবেন না। যেটা প্রবাসীরা করে। আমার মনে হয় আজকের এই অংশটার পার্ট 1 থাকলো। আপনাদের আরো প্রশ্ন প্রবাসীদের আসুক। আমরা আরো বেসিক আরো গভীরে আলোচনা করব প্রবাসীদের নিয়ে। আজকে এই ছোট্ট আলোচনা আপনাদের জন্য উপহার। সবাইকে বাংলাদেশের কোটি প্রবাসী মানুষ যারা সবার সফল জীবন, সফল সেটেলমেন্ট এর কামনা রেখে আবারও ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম।